Use headphone for better experience. যথেষ্ট কাঁদতে হলো নীলাকে। ছেঁড়া ময়লা কাপড় তো নীলা জীবনেও কখনো পরেনি। গোবর দিয়ে ঘর ল্যাপেনি, পানা পুকুরে বাসন মাজেনি, কলসি কাঁধে জল আনেনি, বিছানা তোলা মশলা বাটা রান্না সে করেনি। এমন ভয়ানক ভয়ানক খারাপ কথা আর বকুনি সে কখনো শোনেনি। হায়, একটা ভালো জিনিস পর্যন্ত সে খেতে পায় না। বড় মামি বললেন, বড় তো ছিসকা দিনে মেয়ে তোমার ঠাকুরজি। নীলার মা বললেন, দাও না তোমরা ওর একটা গতি করে, মেয়ে যে দিন দিন কেমন তোর হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মণ্ডলে আড্ডাখানায় সকলকে স্বাগত জানাই। প্রথমেই বলি, আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের মণ্ডলে আড্ডাখানা, আপনাদের মণ্ডলে আড্ডাখানা 1000 সাবস্ক্রাইবারের গোল কমপ্লিট করেছে। আমি ও আমার পুরো টিম ভীষণভাবে খুশি। আশা করি এইভাবেই আপনাদের ভালোবাসায় আমাদের পরিবার আরো অনেক বড় হবে। আজ আপনাদের জন্য রয়েছে লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা দুটি ছোট গল্প, সমুদ্রের স্বাদ ও নদীর বিদ্রোহ। মানিক বন্দ্যোপাধ্যায় আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের দিয়েছেন পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, জননী ইত্যাদি অমর সৃষ্টি। আজকের গল্পের সূত্রধার আমি সায়ন। শুরু হচ্ছে সমুদ্রের স্বাদ ও নদীর বিদ্রোহ। সমুদ্র দেখার স্বাদটা নীলার ছোটবেলা থেকেই। কিছুদিন স্কুলে পড়েছিল। ভূগোলে পৃথিবীর স্থলভাগ আর জলভাগের সংক্ষিপ্ত বিবরণ আছে, কিন্তু তার অনেক আগে থেকেই নীলা জানত পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। 7 বছর বয়সে বাবার মুখে খবরটা শুনে কি আশ্চর্যই না হয়ে গিয়েছিল সে। এও কি সম্ভব? কই, সে তো রেলে চেপে কত দূর দেশে ঘুরে এসেছে। মামার বাড়ি যেতে সকালবেলা রেলে উঠে সেই রাত্রিবেলা পর্যন্ত ক্রমাগত হু হু করে ছুটে চলতে হয়। কিন্তু নদী নালা খাল বিল ছাড়া জল তো তার চোখে পড়েনি। চারিদিকে মাঠ, মাঝে মাঝে জঙ্গল, আকাশ পর্যন্ত শুধু মাটি আর গাছ। তারপর কত ভাবে, কত উপলক্ষে, ছাপার অক্ষর, মুখের কথা আর স্বপ্নের বাহনে সমুদ্র তার কাছে এসেছে। বলাইদের বাড়ির সকলে পুরী গিয়ে কেবল সমুদ্র দেখা নয়, সমুদ্রে স্নান করে আসলো। কলকাতায় সাহেব কাকার ছেলে বিনুদা বিলাতে গেল, সমুদ্রের বুকেই নাকি তার কেটে গেল অনেকগুলো দিন। সমুদ্রের জল মেঘ হয়ে নাকি বৃষ্টি নামে। মাছের তরকারিতে যে নুন দেওয়া হয় আর থালার পাশে একটুখানি যে নুন দিয়ে মা 2 বেলা ভাত বেড়ে দেন, সেই নুন নাকি তৈরি হয় সমুদ্রের জল শুকিয়ে। সারা দিন গরমে ছটপট করার পর সন্ধেবেলা যে ফুরফুরে বাতাস গায়ে লাগানোর জন্য তারা ছাদে গিয়ে বসে, সে বাতাস নাকি আসে সোজা সমুদ্র থেকেই। আচ্ছা, সমুদ্রটা বুঝি দক্ষিণ দিকে বাবা? চারদিকেই সমুদ্র আছে, এই দক্ষিণ দিকে বঙ্গোপসাগর আমাদের খুব কাছে। ঠিক, ম্যাপে তাই আঁকা আছে, চারিদিকে সমুদ্র। কিন্তু উত্তর দিকে তো হিমালয় পর্বত, তারপর তিব্বত আর চীন। ম্যাপটা আবার ভালো করে দেখতে হবে। আমার সমুদ্র দেখাবে তুমি বাবা? বাবা অনেকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবারও দিলেন। সমুদ্র দেখানো আর হাঙ্গামা কি, একবার তীর্থ করতে পুরী ধামে গেলেই হলো। সুবিধে মতো একবার বোধহয় যেতেও হবে।
নীলার মার অনেক দিনের স্বাদ। কিন্তু কেরানি স্ত্রীর সহজ স্বাদও কি সহজে মিটতে চায়? অনেক কষ্টে একরকম মরিয়া হয়ে একটা বিশেষ উপলক্ষে স্ত্রীর স্বাদটা যদিও বা মেটানো চলে, ছেলে মেয়ের স্বাদ অপূর্ণই থেকে যায়। রথের সময়ে যে ভিড়টা হয় পুরীতে, ছেলে মেয়েদের কি সঙ্গে নেওয়া চলে? তাছাড়া সকলকে সঙ্গে নিলে টাকাতেও কুলায় না। একজনকে নিলে অন্য সকলেই বা কি দোষ করল? নীলা সঙ্গে গেলে ছোট ভাই বোনেদের দেখাশোনাই বা করবে কে? নীলাকে সঙ্গে না নেওয়ার আরও একটা কারণ আছে। না গো, বিয়ের যোগ্যী মেয়ে নিয়ে ওই হট্টগোলের মধ্যে যাবার ভরসা আমার নেই। বিয়ের যোগ্যী মেয়ে, কিন্তু বিয়ের অযোগ্যী অবুঝ মেয়ের মতো কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলল। কয়েকদিনের চোখের জলের নোনতা স্বাদ ছাড়া জীব যেন তার ভুলেই গেল অন্য কিছুর স্বাদ। মা বাবা তীর্থ সেরে ফিরলে কোথায় হাসি মুখে তাদের অভ্যর্থনা করবে, তীর্থযাত্রার গল্প শোনবার জন্য ব্যাকুল হয়ে উঠবে, একটি প্রশ্ন করেই নীলা কেঁদে ভাসিয়ে দিল। সমুদ্রে চান করেছো তুমি বাবা? গাড়ি থেকে নেমে সবে ঘরে পা দিয়েছেন নীলার বাবা। বসে বললেন, করেছি রে করেছি, এই একটু দাঁড়া, চিরিয়ে নি, বলবো খুন সব। কি বলবেন? কি প্রয়োজন আছে বলবার? নীলা কি পুরী সমুদ্র স্নানের বর্ণনা শোনেনি? বলাইদের বাড়ির 3 তলা ছাদে উঠে চারিদিকে যেমন আকাশ পর্যন্ত ছড়ানো স্থির অনর রাশি রাশি বাড়ি দেখতে পায়, তেমনি সীমাহীন জলরাশিতে বাড়ির সমান উঁচু ঢেউ উঠছে নামছে তার তীরের কাছে। বালির ওপর আছড়ে পড়ে সাদা ফেনা হয়ে যাচ্ছে। এই কল্পনার কোথাও কি এতটুকু ফাঁকি আছে নীলার? কেবল চোখে দেখা হলো না, এই যা। বাপের আদুরে মেয়ে সে, অন্তত সকলে তাই বলে। তার সমুদ্র দেখা হলো না, কিন্তু বাপ তার সমুদ্র দেখে স্নান করে ফিরে আসলো। নীলা তাই কেঁদে ফেলল। বাবা তাড়াতাড়ি আবার প্রতিজ্ঞা করলেন, এই পুজোর সময় যেমন করে পারি তোকে সমুদ্র দেখিয়ে আনবো নীলা, ধার করতে হলে তাও করব। কাঁদিস নে নীলা, সারা রাত গাড়িতে ঘুমোইনি, দোহাই তোর, কাঁদিস নে। সমুদ্র দেখিয়ে আনবার বদলে পূজার সময় নীলাকে কাঁদিয়ে তিনি স্বর্গে চলে গেলেন। বলাই বাহুল্য যে এবার সমুদ্র দেখা হলো না বলে নীলা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে চোখের জলের নোনতা স্বাদে আর সবকিছুর স্বাদ ডুবিয়ে দিল না। কাঁদল সে বাপের শোকেই। কেবল সে একা নয়, বাড়ি সকলেই কাঁদল। কিছুদিনের জন্য মনে হলো একটা মানুষ, বিশেষ অবস্থার বিশেষ বয়সের বিশেষ একটা মানুষ, চিরদিনের জন্য নীলার মনের সমুদ্রের মতো দুর্বোধ্য ও রহস্যময় একটা সীমাহীন কিছুর ওপারে চলে গেল, যেখানে সংসারে মানুষের কান্না ছাড়া আর কিছুই করার থাকে না। ছোটবেলা থেকে আরো কতবার নীলা কেঁদেছে। বাড়ির শাসনে কেঁদেছে, অভিমানে কেঁদেছে, খেলার সাথীর সঙ্গে সংঘর্ষ হওয়ায় কেঁদেছে, পেটের ব্যথায় ফোঁড়ার যন্ত্রণায় কেঁদেছে, সমুদ্র দেখার স্বাদ না মেটায় কেঁদেছে। অকারণেও সে 2-4 বার কাঁদেনি এমন নয়। এমন কষ্ট হয় কাঁদতে, দেহের কষ্ট, মনের কষ্ট। শরীরটা যেন ভারী হয়ে যায়, জ্বর হওয়ার মতো সর্বাঙ্গে অস্বস্তিকর ভোঁতা টনটনে যন্ত্রণা বোধ হয়। চিন্তা জগৎটা যেন বর্ষাকালের আকাশের মতো ঝাপসা হয়ে যায়। একটা চিরস্থায়ী ভিজে স্যাঁতসেঁতে ভাব থমথম করতে থাকে। শরীর ও মন 2 রকম কষ্টেরই আবার স্বাদ আছে, বৈচিত্র্যহীন আলুনি এবং কড়া নোনতা স্বাদ। স্বাদটা অনুভব করবার সময় নীলা লাগে একরকম, আবার কল্পনা করবার সময় লাগে অন্য রকম। অনেকটা
রক্তের স্বাদের মতো। ছুরি দিয়ে পেন্সিল কাটতে, বটি দিয়ে তরকারি কুটতে, কোনো কিছু দিয়ে টিনের মুখ খুলতে, নিজের অথবা ভাইদের আঙুল কেটে গেলে তার প্রচলিত চিকিৎসার ব্যবস্থা অনুসারে নীলা কাটা স্থানে মুখ দিয়ে চুষতে আরম্ভ করে। রক্তের স্বাদ তার জানা আছে। নীলার বাবার মৃত্যুর পর সকলে মামার বাড়ি চলে গেল। বিয়ের যোগ্যী মেয়েকে সঙ্গে করে অত দূর মফস্বলের ছোট শহরে যাওয়ার ইচ্ছা নীলার মায়ের ছিল না। তিনি বললেন, আর কটা মাস মেয়েটার বিয়ে দিয়ে গেলে হতো না দাদা? একটা ছোটখাটো বাড়ি ঠিক করে নিয়ে। নীলার মেঝো মামা বললেন, মাথা খারাপ নাকি তোর? অরক্ষণীয়া নাকি মেয়ে তোর? বাপ মরেছে, একটা বছর কাটুক না। ও বলে নীলার মা চুপ করে গেলেন। কেবল তাই নয়, শহরে তাদের দেখাশোনা করবে কে? খরচ চালাবেই বা কে? মামারা তো আর রাজা নন। সুতরাং সকলে মামার বাড়ি গেল। সকালে গাড়িতে উঠে অনেক রাত্রি পর্যন্ত হু হু করে চললে সেখানে পৌঁছানো যায়। স্থানটির পরিবর্তন হয়নি। অনেক কালের ভাঙা ঘাটওয়ালা পানা ভরা পুকুরটার দক্ষিণে ছোট আম বাগানটির কাছে নীলার দুই মামার বাড়িটিরও পরিবর্তন হয়নি। কেবল মামার, মামির আর মামাতো ভাই বোনেরা এবার যেন কেমন বদলে গেছে। কোথায় সেই মামার বাড়ির আদর, সকলের আনন্দে গদগদ ভাব, অফুরান্ত উৎসব? এবার তো একবারও কেউ বলল না, এটা খা ওটা খা। তার বাবার জন্য কাঁদা কাটা শেষ করে ফেলবার পরেও তো কেউ বলল না, একটু কাঁদবে নাকি নীলা? বাবার জন্য মাঝে মাঝে যেটুকু কাঁদে, তারও উপরে মামার বাড়ির অনাদরের অবহেলার জন্য একটু বেশি রকমের কান্না। যদিও কিছুকাল কাটবার পরে এই বিষয়ে ভেবে কিছু ঠিক করবার প্রয়োজনটা মিটে গেল আপনা থেকেই। যথেষ্ট কাঁদতে হলো নীলাকে। ছেঁড়া ময়লা কাপড় তো নীলা জীবনেও কখনো পরেনি। গোবর দিয়ে ঘর ল্যাপেনি, পানা পুকুরে বাসন মাজেনি, কলসি কাঁধে জল আনেনি, বিছানা তোলা, মশলা বাটা রান্না সে করেনি। এমন ভয়ানক ভয়ানক খারাপ কথা আর বকুনি সে কখনো শোনেনি। হায়, একটা ভালো জিনিস পর্যন্ত সে খেতে পায় না। এমনিতেই তার শরীর নাকি এমন পুষ্টি হয়েছে, কোনো ভদ্র ঘরের মেয়ের যা হয় না, হওয়া উচিত নয়। কিন্তু তার না হয় অভদ্র রকমের দেহের পুষ্টি হয়েছে, কিন্তু তার ভাই বোনেরা তো রোগা। মামা তো ভাই বোনেদের সঙ্গে ওরাও একটু দুধ পায় না কেন? পিঠে পায়েসের ভাগটা ওদের এত কম হয় কেন? এমন ভিখিরির ছেলেদের মতো বেশ করে তার ভাই দুটিকে স্কুলে যেতে হয় কেন? মামাদের জন্য ভাইরা যে তার দুই বেলা খেতে পারছে, স্কুলে পড়তে পারছে, এটা নীলার খেয়ালও থাকে না। মামা তো ভাই বোনেদের সঙ্গে নিজের ভাই বোনেদের আহার বিহারের স্বাভাবিক পার্থক্যটা তাকে কেবলই কাঁদায়। বড় মামি বললেন, বড় তো ছিসকা দিনে মেয়ে তোমার ঠাকুরজি। মেঝো মামি বললেন, যা বলেছ একেবারে, আদর দিয়ে দিয়ে মেয়েটার মাথা খেয়েছ। নীলার মা বললেন, দাও না তোমরা ওর একটা গতি করে, মেয়ে যে দিন দিন কেমন তোর হয়ে যাচ্ছে। পাত্র খোঁজা চলতে থাকে আর নীলা ভাবতে থাকে, বিয়ে হয়ে গেলে সে কি আবার শহরের সেই বাড়ির মতো একটা বাড়িতে গিয়ে থাকতে পারবে? সকলের আদর যত্ন পাবে? অবসর সময়ে বলাইদের মতো কোনো প্রতিবেশীর 3 তলা ছাদে উঠে চারিদিকে বাড়ির সমুদ্র দেখতে পাবে? বলাইয়ের মতো কারো কাছে সমুদ্রের গল্প শোনা চলবে? ইতিমধ্যেই ম্যালেরিয়ায় ভুগতে ভুগতে নীলার একটা ভাই মরে গেল। নীলার মা কি একটা অজানা অসুখে ভুগতে ভুগতে শয্যা গ্রহণ করলেন। বড় মামার মেঝো মেয়ে সন্তান প্রসবের কারণে বাপের বাড়ি এসে একটা চিঠির আঘাতে একেবারে বিধবা হয়ে গেল। পানা ভরা পুকুরটার অপর দিকের বাড়িতেও একটা মেয়ে আরও আগে সন্তানের জন্ম দিতে বাপের বাড়ি এসেছিল।
একদিন রাতভর চেঁচিয়ে সে নিজেই মরে গেল। আম বাগানের ওপাশে ৮-১০টা বাড়ি নিয়ে যে পাড়া, সেখানেও দিন ১৫ আগে পরে ২টি বাড়ি থেকে বিনিয়ে বিনিয়ে কান্নার রোল ভেসে আসতে শোনা গেল। তারপর একদিন অনাদি নামে সদর হাসপাতালের এক কম্পাউন্ডারের সাথে নীলার বিয়ে হয়ে গেল। সমস্ত অবস্থা বিবেচনা করে সকলেই একরকম স্বীকার করল যে ধরতে গেলে নীলার বিয়েটা মোটামুটি ভালোই হয়েছে বলা যায়। মেয়েটার তুলনায় ছেলেটার চেহারাটা কেবল যা বেমানান। কচি ডাল ভেঙে ফেললে শুকিয়ে যেমন হয়, কতকটা যেন সেই রকম শুকনো ও রোগা চেহারা অনাদির। ব্রণের দাগ ভরা মুখের চামড়া যেন কেমন মরা মরা, চোখ দুটো নিস্তেজ, দাঁতগুলোও খারাপ। এদিকে মামার বাড়ির অনাদর অবহেলা সহ্য করে এবং বাবা ও ছোট ভাইটির জন্য কেঁদে নীলার চেহারাটা বেশ একটু জমকালো ছিল, একটু অতিরিক্ত পরিপাট্য ছিল তার নিটোল অঙ্গ প্রত্যঙ্গগুলির গঠনে। কিছু বলবার নেই, কিছু করবারও নেই, মুখ বুঝে সব মেনে নিতে হলো নীলাকে। বিশেষ আর এমন কি পরিবর্তন হয়েছে জীবনের? থাকতে হয় কেবল অজানা লোকের সঙ্গে, যাদের কথাবার্তা চালচলন নীলা ভালো বুঝতে পারত না। আর রাতে শুয়ে থাকতে হয় একটা আধ পাগলা মানুষের পাশে, যার কথাবার্তা চলচলনে আরও বেশি দুর্বোধ্য মনে হয় নীলার। কোনো দিন রাতে সংসারের সমস্ত কাজ শেষ হওয়ার পরে ছুটি পেয়ে ঘরে আসা মাত্র অনাদি দরজার খিল তুলে দেয়। হাত ধরে ঊর্ধ্বশ্বাসে কি যে সে বলতে আরম্ভ করে নীলা ভালো বুঝতে পারে না। কেবল বুঝতে পারে আবেগে উত্তেজনায় অনাদি থর থর করে কাঁপছে, চোখের দৃষ্টি তার উদ্ভ্রান্ত। মনে হয় নীলার আসতে আরও একটু দেরি হলে সে বোধ হয় বুক ফেটে মরেই যেত। কোনোদিন ঘরে এসে দেখতে পায় অনাদির মুখে গভীর বিষাদের ছাপ, স্তিমিত চোখে দৃষ্টি আছে কিনা সন্দেহ। ঘুম আসে না। রাত শেষ হয়ে আসলেও ঘুম যে আজ তার আসবে না নীলা তা জানে, কিন্তু হাই সে তুলছে মিনিটে মিনিটে। কি বলবার আছে, কি করবার আছে? হয় দাঁতে ব্যথা, নয় মাথা ধরা, নয় জ্বর ভাব, অথবা আরও কিছু অনাদিকে প্রায়ই রাত জাগায়। অন্যদিকে সে রাত জাগে নীলার জন্য। সুযোগ পেলেই নীলা চুপি চুপি নিঃশব্দে কাঁদে। সজ্ঞানে মনের মতো স্বামী লাভের তপস্যা সে কোনো দিনও করেনি। কিরকম স্বামী পেলে সে সুখী হবে কোনো দিন সে কল্পনা তার মনে আসেনি। সুতরাং আশা ভাঙার ব্যথা তার নেই। আশাই যে করেনি, তার আবার আশা ভঙ্গ কিসের? অনাদির সোহাগেই সোহাগ পাওয়ার স্বাদ মিটিয়ে নিজেকে সে কৃতার্থ মনে করতে পারত। উত্তেজনা ও অবসাদের নাগরদোলায় ক্রমাগত স্বর্গ ও নরকে ওঠানামা করবার যে চিরন্তন প্রথা আছে জীবনযাপনের, তার মধ্যে নরকে নামাকে তুচ্ছ আর বাতিল করে দিয়ে সকলের মতো সেও একটা বিশ্বাস জাগিয়ে নিতে পারত যে স্বর্গই সত্য, বাকি সব নিছক দুঃস্বপ্ন। কিন্তু স্বামী তো মেয়েদের সব নয়। গত জীবনের একটা বড় রকমের প্রত্যাবর্তন তো নীলা আশা করেছিল, যে প্রত্যাবর্তনের সঙ্গে শহরে তাদের সেই আগেকার বাড়িতে থাকা, সকলের না হোক অন্তত একজনের কাছে সেই রকম আদর যত্ন পাওয়া, অবসর সময়ে বলাইদের মতো কোনো প্রতিবেশীর 3 তলা বাড়ির ছাদে উঠে চারিদিকে বাড়ির সমুদ্র দেখা, আর বলাইয়ের মতো কারোর মুখে আসল সমুদ্রের গল্প শোনার মোটামুটি একটা মিল আছে। এখানে নীলাকে বিশেষ অনাদর কেউ করে না। লজ্জায় কম করে খেলেও মামার বাড়ির চেয়ে এখানেই তার পেট ভরে খাওয়া জোটে। এখানে তাকে যে দয়া করে আশ্রয় দেওয়া হয় না, এখানে থাকার স্বাভাবিক অধিকার তার আছে।
এটা সকলে যেমন সহজভাবে মেনে নিয়েছে, নীলা নিজেও তেমনি আপনা থেকেই সেটা অনুভব করেছে। মামার বাড়ির চেয়েও এখানকার অজানা অচেনা নরনারীর মধ্যে ঘোমটা দেওয়া বধূ জীবনযাপন করতে এসে নীলা তাই স্বস্তি পেয়েছে অনেক বেশি। তবু একটা অকথ্য হতাশার তীব্র ঝাঁঝালো স্বাদ সে প্রথম থেকেই অনুভব করেছে। গুমড়ে গুমড়ে এই কথা দিন রাত মনের মধ্যে পাক খেয়ে বের হয় যে সব তার শেষ হয়ে গেছে, কিছুই তার করবার নেই, বলবার নেই, পাওয়ার নেই, দেওয়ার নেই। সানাই বাজিয়ে একদিন তার জীবনের স্বাদ, আহ্লাদ, সুখ, দুঃখ, আশা, আনন্দের সমস্ত জের মিটিয়ে দেওয়া হয়েছে। কি হয়েছে, কাঁদছো নাকি? কাঁদতে কাঁদতেই নীলা বলে সে কাঁদেনি। জানো গনাদি, কি আসে যায়, কাঁদা আর না কাঁদা সব সমান নীলার কাছে। নীলার কান্নার মৃত সঞ্জীবনী যেন হঠাৎ মৃতপ্রায় দেহ মনে জীবন এনে দিয়েছে। এমনই ভাবে অনাদি তাকে আদর করে, ব্যাকুল হয়ে জানতে চায় কেন কাঁদছে নীলা, কি হয়েছে নীলার, এখানে কেউ গালমন্দ দিয়েছে, মা বোনের জন্য মন কেমন করছে, অনাদি নিজে না জেনে মনে কষ্ট দিয়েছে তার। একবার শুধু মুখ ফুটে বলুক নীলা, এখনই অনাদি প্রতিকারের ব্যবস্থা করবে। কিন্তু কি বলবে নীলা, বলবার আছে কি? সে কি নিজেই জানে কেন সে কাঁদছে? আগে প্রত্যেকটি কান্নার কারণ জানা থাকত। কোনো কান্না বকুনির, কোনো কান্না অভিমানের, কোনো কান্না শোকের, আর কোনো কান্না সমুদ্র দেখার সাধের মতো জোরালো অপূর্ব সাধের। আজকাল সব যেন একাকার হয়ে গেছে। কান্নার সমস্ত প্রেরণাগুলো যেন দল বেঁধে চোখের জলের উৎস খুলে দেয়। সেদিন অনাদি ভাবে কান্নার কারণ অবশ্য কিছু আছে, নীলা মুখ ফুটে বলতে পারছে না। পরদিন আবার তাকে কাঁদতে দেখে সে রীতিমতো ঘাবড়ে যায়। কান্নার কারণটা তবে তো নিশ্চয়ই গুরুতর। আরো বেশি আগ্রহের সাথে সে কারণ আবিষ্কারের চেষ্টা করে এবং কিছুই জানতে না পেরে সেদিন তার একটু অভিমান হয়। তারপর দুদিন নীলা কাঁদে কিনা সেই জানে। দাঁতের ব্যথা আর মাথার যন্ত্রণায় বিব্রত থাকায় অনাদি টের পায় না। পরদিন আবার নীলার কান্না শুরু হলে কিছুটা রেগে অনাদি বলল, কি হয়েছে যদি নাই বলবে, বারান্দায় গিয়ে কাঁদো, আমায় জ্বালিও না। এতক্ষণ কাঁদবার কোনো প্রত্যক্ষ কারণ ছিল না। এবার স্বামীর একটা কড়া ধমক খেয়ে নীলা অনায়াসে আরো বেশি আকুল হয়ে কাঁদতে পারত, কিন্তু ধমক খাওয়া মাত্র নীলার কান্না একেবারে থেমে গেল। দাঁত ব্যথা করছে তোমার? আমায় জ্বালিও না। তবে কি মাথার যন্ত্রণা হচ্ছে? নীলা যেন অবাক হয়ে গেছে। দাঁতও ব্যথা করছে না, মাথাও যন্ত্রণা নেই, কাঁদার জন্য তবে তাকে ধমক দেওয়া হলো কেন? বারান্দায় গিয়ে কাঁদতে বলা হলো কেন? দাঁতের ব্যথা, মাথার যন্ত্রণা না থাকলে তো তার প্রায় নিঃশব্দ কান্নায় অনাদির অসুবিধে হওয়ার কথা নয়। তারপর ধমক দিয়ে কয়েকবার নীলার কান্না বন্ধ করা গেল বটে, কিন্তু কিছুদিন পরে ধমক আর কাজে এলো না। মাঝে মাঝে তুচ্ছ উপলক্ষে, মাঝে মাঝে কোনো উপলক্ষ ছাড়াই নীলা কাঁদতে লাগলো। মনে হলো তার একটা উদ্ভট ও দুর্নিবার পিপাসা আছে। নিজের নাকের জল, চোখের জলের স্রোত অনেকক্ষণ ধরে অবিরাম পান না করলে তার পিপাসা মেটে না। তারপর সময়ের সাথে অনাদি টের পেতে থাকে বউয়ের তার কান্নার কোনো কারণ নেই। বউটা তার ছিঁচকাদুনে, কাঁদাই তার স্বভাব। অনাদির মাও কথাটায় সায় দিয়ে বললেন, একদিন বলিনি তোকে, কি জানি হয়তো ভেবে বসবি আমরা যন্ত্রণা দিয়ে বউকে কাঁদাই, তোর কাছে বানিয়ে বানিয়ে মিছে কথা বলছি। বড্ড ছিঁচকা দিনে বউ তোর, একটু কিছু হলো না হলো কেঁদে ভাসিয়ে দিল। আগে ভাবতাম বউ বুঝে বড্ড অভিমানী, এখন দেখছি তা তো নয়,
এ যে বিয়াইরাম, আমাদের কিছু বলতে কইতে হয় না, নিজে নিজেই কাঁদতে জানে। ওবেলা ও বাড়ি কানুর মা মহাপ্রসাদ দিতে এলো, বসিয়ে দুটো কথা বলছি। বউ কাছে দাঁড়িয়ে শুনছে, বলা নেই কোয়া নেই, ভেউ ভেউ করে সে কি কান্না বউয়ের। সমুদ্রে চান করার গল্প থামিয়ে কানুর মা তো থোয়া বনে গেল। যাওয়ার সময় চুপি চুপি আমায় বলে গেল বউকে মাদুলি তাবিজ ধারণ করাতে। এসব লক্ষণ নাকি ভালো নয়। অনাদির মা কান পেতে শোনে। দরজার আড়াল থেকে অস্ফুট একটা শব্দ আসছে। ওই শোন, ওই শুনলি? বাইরে দিয়ে অনাদি দেখতে পায় দরজার কাছে বারান্দায় দেওয়াল ঘেঁষে বসে নীলা বটিতে তরকারি করছে। একটা আঙুল কেটে গিয়ে টপ টপ করে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে, আর চোখ দিয়ে গাল বেয়ে ঝরে পড়ছে জল। মাঝে মাঝে জিভ দিয়ে নীলা জিভের আয়ত্তের মধ্যে যেটুকু চোখের জল এসে পড়েছে সেটুকু চেটে ফেলছে। চারটে ৪৫-এর প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করিয়ে দিয়ে নদের চাঁদ নতুন সহকারীকে ডেকে বলল, আমি চললাম হে। নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চেয়ে বলল, আগে হ্যাঁ। নদের চাঁদ বলল, আর বৃষ্টি হবে না, কি বলো? নতুন সহকারী একবার জলে জলময় পৃথিবীর দিকে চেয়ে বলল, আগে না। নদের চাঁদ লাইন ধরে ১ মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটতে লাগল। ৫ দিন অবিরত বৃষ্টি হয়ে আজ এই বিকেলের দিকে বর্ষণ থেমেছে। ৫ দিন নদীকে দেখা হয়নি। নদের চাঁদ ছেলে মানুষের মতো উৎসুক বোধ করতে লাগল। আকাশে যেমন মেঘ করে আছে, হয়তো আবার কিছুক্ষণের মধ্যে প্রবল ধারায় বর্ষা শুরু হয়ে যাবে। তা হোক। ব্রিজের একপাশে আজ চুপচাপ বসে কিছুক্ষণ নদীকে না দেখলে সে বাঁচবে না। ৫ দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়েছে। দুদিকে মাঠ ঘাট জলে ডুবে গিয়েছিল। রেলের উঁচু বাঁধ ধরে হাঁটতে হাঁটতে দুপাশ চেয়ে চেয়ে নদের চাঁদ নদীর বর্ষণপুষ্ট মূর্তি কল্পনা করবার চেষ্টা করতে লাগল। ৩০ বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। কেবল বয়সের জন্য নয়, দিবারাত্রি মেল, প্যাসেঞ্জার আর মালগাড়িগুলো তীব্র বেগে ছুটোছুটি নিয়ন্ত্রিত করবার দায়িত্ব যাদের হাতে, সেও তাদেরই একজন। নদীর জন্য এমনভাবে পাগল হওয়া কি তার সাজে? নদের চাঁদ সবই বোঝে, নিজেকে কেবল বোঝাতে পারে না। নিজের সেই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। অস্বাভাবিক হোক, নদীকে এভাবে ভালোবাসবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদীর ধারে তার জন্ম হয়েছে, নদীর ধারে সে মানুষ হয়েছে, চিরদিন নদীকে সে ভালোবেসেছে। দেশের নদীটি তার হয়তো এই নদীটির মতো এত বড় ছিল না, কিন্তু শৈশবে, কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসেব কেই বা রাখে। দেশের সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই তার মমতা পেয়েছিল। বড় হয়ে একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোতধারাও প্রায় শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে দেখে সে প্রায় কেঁদে ফেলেছিল। দুরারোগ্য ব্যাধিতে ভুগতে ভুগতে পরম আত্মীয়া মরে যাওয়ার উপক্রম করলে মানুষ যেমন কাঁদে। ব্রিজের কাছাকাছি এসে প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করেই নদের চাঁদ
স্তম্ভিত হয়ে গেল। 5 দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতের যা চাঞ্চল্য দেখে গিয়েছে, কিন্তু সেই চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ। আজ যেন সেই নদী ক্ষেপে গিয়েছে। গাঢ়তর পঙ্কিল জল ফুলে ফেঁপে ফেনোচ্ছ্বাসিত হয়ে আজ ছুটে চলেছে। এতক্ষণ নদীর চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবছিল। তার 4 বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি অপরিচিত মনে হল। ব্রিজের মাঝামাঝি ইট, সুরকি আর সিমেন্টের গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে সে প্রতিদিন নদীকে দেখে। আজও সে সেইখানেই বসল। নদীর স্রোত ব্রিজের সেই একদিকে ধারক স্তম্ভগুলিতে বাধা পেয়ে ফেনিল আবর্ত রচনা করছে। এত উঁচুতে জল উঠে আসছে যে মনে হয় ইচ্ছা করলে বুঝি হাত বাড়িয়ে স্পর্শ করা যায়। নদীর চাঁদের ভারী আমোদ বোধ হতে লাগল। পকেট খুঁজে পুরানো একটি চিঠি বার করে সে স্রোতের মধ্যে ছুঁড়ে দিল। চোখের পলকে কোথায় যে অদৃশ্য হয়ে গেল চিঠিখানা। উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে আজ তার জীবন্ত মনে হচ্ছিল। তার সঙ্গে খেলায় যোগ দিয়ে চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকিয়ে ফেলেছে সে। অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলিয়ে নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা 5 পৃষ্ঠা ব্যাপী বিহর বেদনাপূর্ণ চিঠি লিখেছে। চিঠিটা পকেটেই ছিল। একটু মমতাবোধ করল বটে, কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাতে পারল না। এক একখানা পাতা ছিঁড়ে দুমড়িয়ে মুচড়িয়ে জলে ফেলে দিতে লাগলো। তারপর নামলো বৃষ্টি। সে কি মুষল ধারায় বর্ষণ। ঘণ্টা দিনেক বিশ্রাম করে মেঘের যেন নতুন শক্তি সঞ্চিত হয়েছে। নদীর চাঁদ বসে বসে ভিজতে লাগলো, উঠল না। নদী থেকে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠছিল। তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশে হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি করেছে যে নদের চাঁদের মন থেকে ছেলে মানুষই আমোদ মিলিয়ে গেল। তার মনে হতে লাগলো এই ভীষণ মধুর শব্দ শুনতে শুনতে সর্বাঙ্গ অবশ অবসন্ন হয়ে আসছে। ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলিয়ে চারিদিকে অন্ধকারে ছেয়ে গেল। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমিয়ে আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ করল। ব্রিজের ওপর দিয়ে একটা ট্রেন চলে যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভেঙে যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদের দিশেহারা করে রাখল। তারপর সে অতি কষ্টে উঠে দাঁড়ালো। বড় ভয় করতে লাগলো নদের চাঁদের। হঠাৎ তার মনে হচ্ছে রোষে ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনাদী জলরাশি কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসে থাকা তার উচিত হয়নি। হোক ইট, সুরকি, সিমেন্ট, পাথর, লোহালক করে গড়া ব্রিজ, যে নদী এমনভাবে ক্ষেপে যেতে পারে তাকে বিশ্বাস নেই। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরে হাঁটতে হাঁটতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরে চলল। নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পেরেছে। ব্রিজটা ভেঙে ভাসিয়ে নিয়ে দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করে সে স্বাভাবিক গতিতে বয়ে যাওয়ার পথ করে নিতে চায়। কিন্তু পারবে কি? পারলেও মানুষ কি তাকে রেহাই দেবে? আজ যে ব্রিজ আর বাঁধ সে ভেঙে ফেলবে, কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়ে তুলবে। তারপর এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হতে না জানি মোটে আর কতদিন লাগবে। স্টেশনের কাছে নতুন রং করা ব্রিজটির জন্য
এতকাল নদের চাঁদের গর্ব অনুভব হয়েছে। আজ তার মনে হলো কি প্রয়োজন ছিল ব্রিজের। বোধহয় এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই পেছন থেকে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদীর চাঁদকে পিষে দিয়ে চলে গেল। ছোট স্টেশনটির দিকে নদীর চাঁদ 4 বছর যেখানে স্টেশন মাস্টারি করেছে এবং বন্দি নদীকে ভালোবেসেছে।